সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগের অনুষ্ঠানেও আমরা বলেছিলাম যে শিশুদের আজকাল যে শিশুদেরকে আমরা বড় করছি, আমরা একটা জিনিস খেয়াল করছি যে ওরা ওয়েট করতে চায় না। ওদেরকে একটা কিছু ওরা যখন বায়না করে, আবদার করে, সেটার জন্য একদম ওয়েট করতে পারে না। ওদেরকে খুব দ্রুত ওদের ইচ্ছেটা মানে সন্তুষ্টিটা ঘটাতে হয়, ইচ্ছেটা পূরণ করতে হয়, না হলে তারা ভীষণ জেদ করতে থাকে। তো এই যে আমি একটা লক্ষ্য করছি শিশুদের মধ্যে এই প্রবণতাটা, এবং আমরা একটা জিনিস পড়াশোনা করার সময় শিখেছিলাম, সেটা হচ্ছে যে ডিলেড গ্র্যাটিফিকেশন। অর্থাৎ আমরা যদি বাচ্চাদেরকে ছোট্টবেলাতে চাওয়া মাত্রই জিনিসটি না দিয়ে, একটু ছোট্টবেলাতে যখন ৩-৪ বছর বয়স হয়, অনেক জিনিসই ওরা চায়, ওরা বায়না করতে পারে, আবদার করতে পারে, কিন্তু একদম চাওয়া মাত্রই সেটা এনে দেব, আমার দেবার সামর্থ্য আছে, কিন্তু আমি ওকে কিন্তু একটু ধৈর্য ধরতে শেখাবো। কারণ ধৈর্য আমাদের সারা জীবন কাজে লাগে। আমরা অনেক সময় ধৈর্য ধরতে পারি না বলে ভীষণ বিপদে পড়ে যাই। আমাদের পারস্পরিক সম্পর্কেও এটার কিন্তু অসুবিধা সৃষ্টি করে। আমাদের যখন সম্পর্ক চলছে কারোর সঙ্গে, দেখা যায় যে আমরা ধৈর্য ধরতে পারছি না। আমার মনে আছে যে আমার একজন ক্লায়েন্ট আমার সামনে বসেছিল, এবং ওই পার্ট থেকে তার যার সঙ্গে সম্পর্ক ছিল সে কল করছিল তাকে, সে ফোনটা সাইলেন্ট করে রেখেছে। আমাকে বলল যে দেখেন, ও 50 বার ফোন করে ফেলেছে আমাকে। এই যে সে ধৈর্য ধরতে পারছে না, তার যে সঙ্গী সে ফোনটা ধরছে না, সে কিন্তু একদম ধৈর্যচ্যুতি ঘটে গেছে তার, এবং সে একটার পর একটা ফোন করে যাচ্ছে। এইটা যখন আমাদের হয় তখন কিন্তু আমরা অনেক অসুবিধায় পড়ি। প্রাপ্তবয়স্ক জীবনে গিয়েও আমরা তখন ধৈর্যচ্যুতি ঘটার ফলে আমরা অনেক ঘটনা ঘটিয়ে ফেলি। আমরা হয়তো অফিসেও কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমার এমন ধৈর্যচ্যুতি ঘটে গেছে, আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি। তো আমি আর কথা না বাড়াই, আমরা আমাদের স্টুডিওতে যারা আজকে এসেছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে ডক্টর শাহানুর হোসেন, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তুমি এখন ডিপার্টমেন্টের দায়িত্বেও তো আছো, ডিপার্টমেন্টে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে ও এখন চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে। আর আছে আলিয়া ফিরদৌস আজাদ। আলিয়া কাজ করছে এভার কেয়ার হসপিটালে। ও একজন সিনিয়র কাউন্সিলর হিসেবে কাজ করছে, তাই তো? ওকে, তোমাকেও স্বাগত। তো কে আগে বলবে শিশুদের ধৈর্য নিয়ে? আচ্ছা, আমি শুরু করি। বা আমাদের ধৈর্য নিয়ে বলো। মানে বিষয়টা ট্রিকি, কারণ সব বাবা মায়ের কাছেই এটা খুব গুরুত্বপূর্ণ যে তার বাচ্চা খুশি থাকবে। ওকে, তো যে জায়গা থেকে আমার মনে হয় যে অনেক কবিতা গল্পে এরকমটাই আছে যে আমার বাচ্চার হাসি মুখ সুখ আমি দেখতে চাই। তো আপনি যেটা বলছিলেন যে সামর্থ্য থাক বা না থাক, সব বাবা মায়ের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা কাজ করে যে আমার বাচ্চা চেয়েছে, আমি দিব না, দিতে পারবো না, তা তো হয় না, দিতেই হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই যে সায়েন্সটা আসলে সব মানুষের কাছে হয়তো ক্লিয়ার না, যেটা আজকের আলোচনার নিশ্চয়ই মেইন প্রেক্ষাপট। যে আমরা যখন ইমিডিয়েটলি কোনো কিছু পেয়ে যাচ্ছি, তখন এই দীর্ঘমেয়াদী কোনো একটা বিষয় পরিকল্পনা করা এবং ধৈর্য ধরে ওয়েট করা, আমার ভেতরে কিছুটা কষ্ট হবে, খারাপ লাগবে, কিন্তু স্টিল আমি আলটিমেটলি এই দীর্ঘমেয়াদী বড় গোলটাকে বড় করে দেখব, এই যে প্রবণতা বা প্র্যাকটিস, এটা মানুষের মধ্যে গড়ে ওঠে না, যেটা ইদানিং হয়তো আরো অনেক বেড়েছে, আগেও ছিল, বিকজ অফ যে ডিজিটাল ইউজের জন্য হচ্ছে আরো। রাইট। তো আর এখন তো ছেলেমেয়েরা বলেই সবার অ্যাটেনশন স্প্যান অনেক ছোট হয়ে গিয়েছে, এত বেশি ধৈর্য দেরি করতে পারে না। এখন এটা জেনারেলাইজেবল কিনা সেটা বলা কঠিন, যেহেতু এরকম কোনো গবেষণা আমাদের কাছে নেই, কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে, এটা সত্য। তো এখন আমার মনে হয় যে একটা থিওরি যেমন প্রচলিত আছে যে মানুষ যখন কোনো কাজ করছে, ওই কাজটার একটা তাৎক্ষণিক রিইনফোর্সমেন্ট সব মানুষই আশা করে। আবার শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার মজুরি দেওয়ার কথা বলা হয়েছে, এরকম। তো তাহলে এই যে প্র্যাকটিসগুলো সমাজে যে আছে, তো সেখানে পুরো সায়েন্টিফিক্যালি জিনিসটা আমরা যদি প্র্যাকটিসে আনতে পারি এভাবে যে প্রত্যেক মানুষ যা কাজ করছে সেটার একটা ইমিডিয়েট ফলাফল সে চায়, এটা সত্য। ওইটা পেলে সে পরের স্টেপে যাওয়ার জন্য আরও মোটিভেটেড হয়, রিওয়ার্ডেড হয়। কিন্তু এটা যেন সবসময় আলটিমেট একটা বড় গোলের অংশ হয়, যে জিনিসটা আমরা হয়তো মিস করি। যে একটা বাচ্চা এখন টিভি দেখবে নাকি পড়বে, এখন টিভি দেখলে তো ইমিডিয়েটলি তার একটা ভাল লাগা আসবে, কিন্তু সে যদি পড়ে, এটাতে 1 বছর পরে পরীক্ষা হবে, এটার একটা ফলাফল আসবে,
সেটা থেকে একটা ভাল লাগা আসবে, কিন্তু 1 বছর পর্যন্ত কেউ অপেক্ষা করতে থাকবে ভাল লাগা পাওয়ার জন্য, এটাও তো ওর কাছে ডিফিকাল্ট। তাহলে পড়াশোনা করেও সে যে অনেক 10 বছর পরে 15 বছর পরে তার নানা রকমের জীবনের সৌন্দর্যতা সে দেখতে পাবে, এই দেখার বিষয়গুলো নিয়ে যদি ওদের সাথে আমরা কথা বলি এবং ধাপে ধাপে জিনিসগুলোকে দেখানো হয় যে দেখো তুমি এখন এটা করছো, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, সো এভাবে শেষ পর্যন্ত তোমার লাইফে এরকমের একটা গোল যেটা তোমার কাছে মাচ মোর রিওয়ার্ডিং হবে। তো এভাবে দেখিয়ে ওদেরকে ধৈর্য ধরার যে ব্যাপারটা সেটা বাড়ানো যেতে পারে। কিন্তু এই যে মানে আর্টটা আমার মনে হয় যে সবাই সবসময় আমরা প্র্যাকটিস করতে পারি না। আমি নিজেকে প্রশ্ন করলে হয়তো দেখবো যে আমিও কোনো জায়গায় ভুল করেছি বা করছি, কারণ অনেক সময়ই আমাদের হাতে সেই সময় থাকে না বাচ্চাদের ওই ফিলোসফিটা বা ওদের থটটা আমরা চিন্তা করব বা বিশ্লেষণ করব যে ওর মনের মধ্যে কি ঘটছে। আমি যদি ওকে এভাবে বুঝিয়ে এরকমভাবে একটা ট্র্যাকের মধ্যে নিয়ে চিন্তা করতে শেখাই, সেটা কি ওর কাছে অনুধাবন করার মতো হচ্ছে কিনা, ও আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা। তো এই মেকানিজমটা বুঝে চলাটা একটু ট্রিকি আমার কাছে মনে হয়, কিন্তু এটা মানে করা অবশ্যই দরকার এবং এই কালচার আমাদের গড়ে তোলা দরকার যেন প্রত্যেক ফ্যামিলিতেই বাচ্চারা এভাবেই বড় হয় এবং বড় হলেও সেটা একটা ভালো ফলাফল পাবে। আমরা একটা ফোন নিয়ে আসি, কেমন? তোমার কাছে পরে আসি আলিয়া, একটা ফোন অপেক্ষা করছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহতাব খানম ম্যাডাম বলছেন তো না? হ্যাঁ হ্যাঁ বলছি। আমি আমার কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে আলাপ করতে একটু সময় নিয়ে। শিওর, প্লিজ। হ্যাঁ, ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর চোখে দেখবেন। অবশ্যই। আমার জন্ম 1938 সালের 7 ডিসেম্বর। আমি যখন জন্মগ্রহণ করি আমার চোখের ছানি পড়া ছিল, আমি দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম। আচ্ছা। 2 বছর বয়সে আমার অপারেশন হয়, তারপর একটু দেরিতেই পড়াশোনা শুরু করি। হ্যাঁ, তো পড়াশোনার রেজাল্ট আমার মোটামুটি ভালো ছিল। তো 1984 সালে ডান চোখটা এবং 2010 সালের পর থেকে আস্তে আস্তে বাম চোখটা গ্লুকোমায় আমার নষ্ট হয়ে যায়। এখন আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমি ছোট থেকেই একটা জিনিস খেয়াল করেছি, যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে আমি খুব বুলিং এর শিকার হতাম। মানে হ্যাঁ, কথাটা বুঝতে পারছেন? অবশ্যই। হ্যাঁ, আমি বুলিং এর শিকার হতাম। ক্লাসমেটরা আমাকে খোঁচাতো, অনেক সময় টিন দিয়ে বাড়ি দিত। তারপর হাই স্কুলে যখন উঠেছি তখন আমি লক্ষ্য করেছি যে কারো সম্পর্কে কিছু বলে উস্কাই দিত। আর আরেকটা কথা এখানে ছোট করে বলে রাখি, আমার পাশে আমার চাচার ফ্যামিলি ছিল, ওরা 4 ভাই বোন, ওদের মধ্যেও 2 ভাই বোন আমাকে খুব বুলিং করতো। আমি বেহায়ার মতো সহ্য করেও তারপরেও মিশতাম, খোঁচা মারতো, বড় বড় কথা বলতো, আমার চোখ দিয়ে পানি চলে আসতো। হ্যাঁ, তো আমি তার পাশাপাশি এখানে একটু ছোট করে বলে রাখি, আমার বড় মামা ডক্টর AI ফারুক, উনি এশিয়া মহাদেশের সবচেয়ে নামকরা সাইকিয়াট্রিস্ট, আমেরিকায় থাকেন। তো উনি একটা কথা বলেছেন, আমার মায়ের তো রুবেলা হয়েছিল, রুবেলা যাদের হয় তাদের নাকি হয়, রুবেলা বেবিদের মেন্টাল ম্যাচিউরিটি কম থাকে। আমার বয়স 56, কিন্তু আমার মেন্টাল ম্যাচিউরিটি ধরেন 18 থেকে 25-এর মধ্যে। তো এর মধ্যে আরো একটা জিনিস আমি বলি ছোট করে, 1984 সাল থেকে আমি লেখালেখি এবং গান বাজনা শুরু করি। চট্টগ্রাম বেতারে আমি গিটার বাজাতাম, কিন্তু ওখানেও দুর্ভাগ্য, এবং 10 বছর আমি গিটার বাজিয়েছি। আমি গিটার শেখাতাম এবং জাতীয় গিটার সম্মেলন যেটা ঢাকায় 2000 সালে হয়েছিল, ওখানে আমি গিটার বাজিয়ে অনেক প্রশংসা অর্জন করেছি। তো আমি পাশাপাশি গানও করি, গান লিখি। আমার লেখা গান অডিও অ্যালবামে আছে, কিন্তু এখানেও আমার বিপত্তি, আমি 2টা প্রতিযোগিতায় স্বর্ণ পদক পাওয়া থেকে আমাকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে। তারপরে 2-3 জন বাংলাদেশেরই নাম করে, আমি নাম বলবো না ওদের, মিউজিক পার্সোনালিটি আমার লেখা গান অ্যালবামে দেবে বলেও দেয়নি, আমাকে ঠকিয়েছে। কিন্তু বর্তমানে আমার মা বাবা কেউ বেঁচে নাই। আমার মা 2015 সালে এবং বাবা 2000 সালে মারা যান, কিন্তু বাবা আমাকে প্রচুর উৎসাহ দিতেন, প্রচুর, মানে আমাকে খুবই বুস্ট আপ করতেন। আমার এমনকি চোখের জ্যোতি চলে যাওয়ার পরে আমার মা আমাকে লিখে দিতেন, বই পড়ে পর্যন্ত শোনাতেন। আমার বাবাও তাই করতেন। তো এর মধ্যে 2023 সালে শ্রদ্ধেয় ফরিদ বঙ্গবাসীর মাধ্যমে আমার লেখা গান অডিও অ্যালবামে আসে, কিন্তু আমার মা তো তখন বেঁচে নাই, উনি থাকলে খুশি হতেন। শ্রদ্ধেয় আব্দুল আওয়াল ভাইও আমার কাজ করিয়েছেন।
তার এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি কারো নাম ধরবো না, আমার পরিবারের লোকেরা কিন্তু আমাকে খুব একটা উৎসাহ দেয় না। আমি আমার বোনের সংসারে থাকি, আমার বোন ভগ্নিপতি খুবই ভালো, আমার ভগ্নিপতি খুবই ভালো মানুষ, আমার বোনের চেয়েও সহজ সরল, হ্যাঁ, কিন্তু আমার ঘরের লোকেরা আমাকে উৎসাহ দেয় না, বলে যে লিখে কি হবে, তুমি কি নোবেল প্রাইজ আনবে, বা এমন কথা বলে যে তুমি তোমার ইসলাম প্র্যাকটিসটা কি বুঝি না, তুমি নামাজ দোয়া পড়ো, আবার হালকা চুকুর গান লেখো। কিন্তু ম্যাডাম আমার কথা হলো, কাজী নজরুল ইসলাম মতো ইসলামিক গান লিখছেন, উনি কি প্রেমের গান লিখেন নাই? আর শেষের দিকে একটা কথা বলতে চাই, আমার মধ্যে একটু অস্থিরতা কাজ করে কিছুটা, আমি স্বভাবে চঞ্চল, যেমন কোনো একটা কিছু পেতে দেরি হলে একটু অস্থির হয়ে যায়। আর আরেকটা জিনিস হয় কি, কাউকে হয়তো আঘাত করার জন্য বলি না, একটু মজা করে কোনো একটা কথা বলি, মানে সেটাতে সে মাইন্ড করে ফেলে। যেমন আমার বর্তমানে লেখালেখিতে আমার পরিবারের বাইরে 3 জন মানুষ আমাকে খুব উৎসাহ দিচ্ছে। মনসুর আলম, ও আমার এক ছোট ভাই, ও আমাকে হেল্প করে। তারপর মোহাম্মদ রিফাত বলে আমার, আচ্ছা নামগুলো দরকার নেই, হ্যাঁ নামগুলো মেনশন ঠিক আছে, ওরা আমাদেরকে খুব হেল্প করে। আর আরেকটা জিনিস, আমি কাউকে আঘাত করার জন্য বলতে চাই না, যেমন আমার এক বন্ধু, ও আমাকে খুব হেল্প করতো, লিখে দিত, কিন্তু ওকে আমি একদিন একটু দুষ্টুমি করে বললাম যে আপনি এত তুদুর মুদুর কেন? এই তুদুর মুদুর শব্দটা শুনে ও এমন রাগ করেছে, ও আর আমার ফোন ধরে না। এখন আমার কথা হলো, আমি খুব আরেকটা জিনিস খুব মানে হয়ে যায়, কেউ আমাকে একটু আদর করে, কেউ খুশি করে কথা বললে আমি মানে খুব মোহিত হয়ে যাই। আর আরেকটা জিনিস, মানে সালোয়ার কামিজ পরা লম্বা বা লম্বা চৌড়া গৃহবধূরা আমাকে খুব মানে স্নেহ করে, খুব আদর করে, আমাকে খাওয়াতে চায়, আমাকে করতে চায়, সেরকম। এই জিনিসগুলো কেন আমার সঙ্গে হয়? বা আমি কাউকে আঘাত করতে চাই না, তারপরও আমার কথায় কেন মানুষ দুঃখ পায়? আর আমি কেন বা ছোটবেলায় স্কুল জীবনে এবং বড় হয়ে এত বুলিং এর শিকার হয়েছি ম্যাডাম? আমি তো কারো সেই অর্থে ক্ষতি করেছি বলে মনে হয় না। তো আমাকে যদি এই বিষয়গুলো সম্বন্ধে কোনো প্রশ্ন করতে চান, আপনারা করতে পারেন। ওকে, একটু তাহলে লাইনে থাকতে হবে একটু। নিশ্চয়ই আমাদের অতিথিরা প্রশ্ন করবে। আর আরেকটা কথা ম্যাডাম আপনাকে বলি, আমি আপনার খুব ভক্ত, যদি কোনোদিন আপনাকে দেখে আপনার পা ছুঁয়ে সালাম করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আর ইহকালে যদি দেখাও না হয়, পরকালে যদি দুনিয়ার কথা মনে থাকে, আপনার পদযুগল স্পর্শ করে আমি আপনার কাছ থেকে দোয়া নেব। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। একটু অপেক্ষা করতে হবে, আমাদের অতিথি প্রশ্ন করবে। নিশ্চয়ই ওনারা বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি এইমাত্র বলছিলেন যে আমাকে কেন, আপনার প্রশ্নগুলো ছিল যে আমাকে কেন বুলি করা হয়েছে, আমি কাউকে দুঃখ দিতে চাই না, তারপরেও কেন দুঃখ পেয়ে গেল। এখানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি আমাদের এই অনুষ্ঠান থেকে স্পেসিফিক আসলে কি অ্যানসারটা চাইছেন, আপনার এক্সপেকটেশনটা কি? আমি চাইছি যে আমি মানে এই যে অস্থিরতা কেন, আমি নিজেকে কেন একটু নিয়ন্ত্রণ করতে পারি না? আমি আমার পার্সোনালিটি কম আমি জানি, তারপরও আমি নিজেকে কেন নিয়ন্ত্রণ করতে পারি না, এবং আরেকটু ধৈর্য ধারণ কেন করতে পারি না কোনো কোনো ক্ষেত্রে, আর উল্টো পাল্টা কেন করে ফেলি, মানে অনেক সময় একই ভুল বিভিন্ন ভাবে হয়ে যায়। এই যে আমি যেটা হয়তো বলে ফেলছি, আমি সরল সেন্সে বলছি, কিন্তু মানে ওই আমার অপোজিট মানুষ ভুল বুঝছে, এটাকে আমি কি করে নিয়ন্ত্রণ করতে পারি, এই জিনিসগুলো জানতে চাইছি আর কি। আর কোনো প্রশ্ন আছে? না, আমার তরফ থেকে নাই। এখন আপনার বন্ধু বান্ধব আছে তো মনে হচ্ছে? আছে, আমার 3-4 জন বন্ধু বান্ধব আছে, এবং একটা বিশেষ করে একটা মেয়ে বন্ধু আছে, ও ব্যাংকার, ও আবার সাংস্কৃতিক কর্মী, অনেক কিছু করে, গীতিকার, নাট্যকার, উপস্থাপনা করে, গান করে। বুঝতে পেরেছি। আর এখনো আপনি সঙ্গীত চর্চা করছেন আর কি, তাই তো? না, এখন করছি না, এখন গান লিখি, ছড়া লিখি। এখন সঙ্গীত চর্চাটা হচ্ছে না, আমার হারমোনিয়াম নষ্ট হয়ে গিয়েছে, তো আমি গান লিখি, ছড়া লিখি, এটাই আর কি। মোটামুটি আমি আসলে নিজেকে বুস্ট আপ করার জন্যই। আর আমি তো ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, আমার গলব্লাডার স্টোন আছে, তো আমি নিজেকে একটু বুস্ট আপ করার জন্য আসলে লেখালেখি গুলো করতে চাই, উৎসাহ পেলে ভালো লাগে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যে বললেন যে আপনার মেন্টাল ম্যাচুরিটি 18-20 বছরের মতো, এটা কোনো টেস্ট করিয়েছিলেন কখনো, নাকি এটা জাস্ট আপনার ধারণা থেকে বলছেন? আমার বড় মামা বলেছেন, আমার বড় মামা একজন মানে সাইকিয়াট্রিস্ট, উনি আমেরিকায় থাকেন, ডক্টর এআই ফারুক, নেটে সার্চ দিলে আপনারা ওনার সম্পর্কে জানতে পারবেন। উনি এশিয়া মহাদেশের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, কিন্তু আপন মানুষকে তো একেবারে সবকিছু এইভাবে সব বলা যায় না, তাই মানে আপনাদের ঠিক আছে, হতে বাধ্য হয়েছি।
সেটা আর কোনো প্রশ্ন নেই? না, ঠিক আছে। এখন কি দৃষ্টিশক্তিটা একেবারেই কি নেই নাকি অল্প অল্প আছে? একদম ক্ষীণ, ওই সামান্য লাইট যদি জ্বালাই লাইটের আলো বুঝতে পারি এতটুকু। আচ্ছা। তবে একটা জিনিস, আমি মানুষের কণ্ঠস্বর শুনলে এবং হাত স্পর্শ করলে কেন জানি মানুষটা কি রকম আমি বুঝে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে পরিচয় কিভাবে হলো না দেখতে পেও? আমি বাংলা ভিশনের অনুষ্ঠানটা মোটামুটি শুনি এবং ভালো লাগে। আপনাদের বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো আমাকে, যেমন টক মিষ্টি ঝাল, সোনোলাইট স্টুডিও কনসার্ট, এটা আমাকে খুব মানে বুস্ট আপ করে। ওকে, ভেরি গুড। তাহলে তো এটা নিয়ে বেশ এটার সাথে সময় কাটানো সম্ভব হয়, তাই না? হ্যাঁ, মনে করেন যে এই যে আপনারা একটা উৎসাহ দিয়ে স্নেহ দিয়ে কথা বলছেন, এটা আমার কাছে। আর আমার এক মামাতো ভাই আছে দুবাই থাকে, ওর নামটা একটু না বলি না, রাশেদ। ও আমার খুবই ভক্ত, ও আমাকে প্রচন্ড উৎসাহ দেয়, মানে এত উৎসাহ দেয় সেটা বলার মতো না। থ্যাংক ইউ সো মাচ। আমরা আলোচনা করি, আমাদের অতিথিরা আলোচনা করবে, আলোচনাটা শুনলে ভালো হয়, কেমন? আর আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং অনেক শ্রদ্ধা সবার তরফ থেকে। আমরা একটু ফোনটা রেখে দিলে ভালো হয়, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। আলিয়া, আমি ওনার কথাগুলো শুনছিলাম, খুব সুন্দর করে গুছিয়ে ওনার পুরো জীবনটাকে এখানে উপস্থাপন করলেন। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে একটা মানুষের তার যখন শারীরিকভাবে একটা দিক অফ থাকে, খুব স্বাভাবিকভাবে বুলির শিকার বাংলাদেশ বলবো না, যে কোনো জায়গার সোসাইটি অনুযায়ী বুলিং একদম ছোট ছোট ঘটনা নিয়েও বুলি করে। হ্যাঁ, ছোট ছোট ঘটনা নিয়ে তো আছে। আর যে বয়সী বাচ্চারা করছে, ওরা তো আসলে সমবয়সী সবাই, ওরাও তো বুঝতে পারছে না যে একটা মানুষকে এই ধরনের কথা বললে তার কতটা কষ্ট লাগতে পারে। সবাই কিন্তু সমবয়সী পিয়ার গ্রুপের মানুষেরাই সাধারণত করে। সো উনি ছোটবেলা থেকে বুলির শিকার হয়েছেন, খুব স্বাভাবিকভাবে দৃষ্টিশক্তি ফেরত পেয়েছিলেন, আবার সেটা বয়স হতে হতে সেটা চলেও গেছে। খুব অল্প সময়ের জন্য উনি যে স্কিলগুলো ডেভেলপ করেছেন, খুব কথাগুলো শুনে বুঝলাম যে অনেক দিকে ওনার অনেক অনেক প্রতিভা আছে, তাই না? সেই প্রতিভাগুলো তিনি অনেক জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছেন, মানুষ ভালো বলেছে। সো এই ধরনের ভাবে যখন আমরা বড় হই, দেখা যায় কিছুটা, আমি ডিপ্রেশনও ভাবে বলবো না, কিন্তু মন খারাপের কিছু এপিসোড কিন্তু যেতে পারে অন অফ করে, তাই না? আমি বলছিলেন যে ওনার বাবা মা খুব উৎসাহ দিতেন, কিন্তু ঘরের মানুষ বর্তমানে অনেকেই দিচ্ছে না। উনি নিজে যেহেতু কিছুদিন পর পর উৎসাহটা হারিয়ে ফেলছেন, ভেতর থেকে তো নিয়ে আসতে পারছেন না। উনি মানুষের উপর নির্ভর করছেন যে আমাকে সবাই উৎসাহ দিক, এবং প্রত্যেকটা জায়গায় উৎসাহর অপেক্ষাটাও একটা মন খারাপ দিচ্ছে। এবং উনি কিন্তু বলছিলেন যে আমি চাই যে আমার ব্যবহারটা বা আমার পার্সোনালিটিটা আমি কন্ট্রোল করি। তার বন্ধুটা যেখানে উৎসাহ দিচ্ছিলেন, হেল্প করছিলেন, ওনার একটা শব্দ ব্যবহারে সেই বন্ধুটা মন খারাপ করেছেন। এই জায়গাটাও কিন্তু উনি ধরছিলেন যে আমার পার্সোনালিটির এই জায়গাটা আমি চিনতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই। এই ধরনের ক্ষেত্রে আমি ওনাকে একটা কথাই বলবো যে চঞ্চলতা, অথবা যদি ওনার ভেতরে ধৈর্য ধারণ করার কথাটাও বলছিলেন, যে আমি আরেকটু ধৈর্য ধরতে চাই, আরেকটু চঞ্চলতা কমাতে চাই এবং পার্সোনালিটিটা নিয়ন্ত্রণ করতে চাই। এটা সাধারণত তখনই হয় যখন আমরা একটু নিজেকে অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করি যে আমি কোন পার্সোনালিটির মানুষ, আমি কোন পর্যায়ে যে ভুলটা করি, কোথায় আমাকে নিয়ন্ত্রণটা আনতে হবে, কোন জায়গাটায় ট্রিগার করে, যেখানের পরবর্তীতে আমি হয়তো আবেগপ্লুত হয়ে, বলছিলেন কিন্তু অনেক আবেগ আপ্লুত হয়ে যান, হয়তো বা কারোর প্রতি যখন নির্ভরশীল হন অনেক বেশি নির্ভরশীল হয়ে যান। সেই জায়গাটায় বোঝেন না উনি যে আমি এরপরে আরেকটা লাইন আগাবো কিনা, তাই না? ওই জায়গাগুলো উনি যদি একটু ধরতে পারেন যে আমার পার্সোনালিটির প্যাটার্নটা কেমন, এটা আসলে একা একা উনি ধরতে পারবেন তা নয়, এটা একজন প্রফেশনাল যারা কাজ করছে আমাদের মতোই যারা আছে তাদের সাথেই যদি উনি কয়েকটা সেশন নেন, ওনাকে অ্যাটলিস্ট পার্সোনালিটিটা কেমন, কোন স্টেজে যে কোন জায়গাতে ওনার ভুলগুলো কমনলি হয়ে থাকে, এই জায়গাটা যদি ধরা যায়, উনি অ্যাটলিস্ট ওই জায়গাগুলো যদি একটু ব্যাকফুটে চলে যেতে পারেন বা থামতে পারেন, সেই জায়গাটাতে একমাত্র ওনার পার্সোনালিটির ভুলগুলো হওয়ার চান্সটা কমে যাবে, ধৈর্যটা ধরা যাবে। এবং অ্যাংজাইটি, যেটা ওনার চঞ্চলতার কথাটা বলছেন, এটা তো আসলে স্বভাবগত বিষয়, এটা বেসিক, এটা তো বললেই চেঞ্জ হয়ে যাবে না, পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু অ্যাটলিস্ট নিয়ন্ত্রণ করা যাবে, কিছুটা ভুলগুলো কমানো যাবে, হয়তো বা শেষ করে দেওয়া যাবে না, কিন্তু কমানো যাবে। এবং ওনার ওয়েল উইশার বা যারা ওনাকে ভালো চান, ভালো বলেন, সেই সংখ্যাটা অ্যাটলিস্ট মাইনাস হবে না।
হয়তো নতুন করে অ্যাডও হতে পারে। অনেকে বলছিলেন যে অনেকে ওনাকে প্রশংসা করে, ভালোবাসে, সেই ভালোবাসার জায়গাটা একটু বুঝে চললে আমার মনে হয় উনি পারবেন। ওনার হারানো যে ভয়টা সেটাও কমবে, প্লাস হারানোর প্রবণতাটাও কমে যাবে। সময় আছে কি শানুর? আচ্ছা, আমি ছোট করে একটু বলে শেষ করি। এক মিনিটে যা বলার বলো। আমি যেটা দেখছিলাম যে ওনার মধ্যে অনেক অ্যাচিভমেন্ট আছে। উনি গান লেখেন, সুর করেন, গান গেয়েছেন, গিটার বাজিয়েছেন, পুরস্কার পেয়েছেন, হয়তো বঞ্চিত হয়েছেন, অনেক মানুষ ওনাকে উৎসাহ দিচ্ছে। তো এই যে অ্যাসপেক্টগুলো আছে, এই দিকগুলোকে যদি উনি সামনে রাখেন তাহলে উনি নিজেকে নিজে বুস্ট করতে পারবেন। অন্যদের জন্য আলিয়া যেটা বলছিল, অন্যদের কাছে বুস্টেড হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটা ব্যালেন্স হবে। আমরা সবসময় যদি অন্যদের কাছে আশা করি, সেটা তো তাদের উপর নির্ভর করছে। কিন্তু ওনার লাইফে যা যা আছে, মানে আমি দেখছি অসংখ্য। সো এই জায়গাগুলোকে মূল্যায়ন করলে উনি যে মেন্টালি ম্যাচিউরড কম, সেই জায়গাটাও হয়তো যতটা কম বলছেন ওরকম আমার কাছে মনে হচ্ছে না। রাইট। আর একজনের যদি ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকে, তাহলে ব্রেইনের ওই অংশটা অন্যান্য অংশের সাথে, অন্যান্য সেন্স অর্গানের সাথে কানেক্টেড হয়, যেটা ওনার বাবা মা বুঝতেন এবং ওনাকে হেল্প করেছেন। তো সুতরাং সবার মতো আমাদের হওয়ার তো দরকার নাই। আমি যেরকম সেরকমভাবেই নিজেকে আমি যদি ভালোবাসি, আমি নিজেকে নিজে হেল্প করতে পারি, নিজের ভালো দিকগুলোকে সামনে রেখে আনন্দ উপভোগ করতে পারি, এটা। আর আরেকটা ব্যাপার যে কেন কেন আমার সাথে এই সমস্ত জিনিস ঘটেছে, এই কেনর অসংখ্য উত্তর আছে, আমরা শেষ করতে পারবো না। আমরা বিরতি থেকে এসে কিভাবে হয়েছে এটুকু আলিয়া যেটা বলছে, ওইটুকু খুঁজলে উনি নিজেই কতগুলো গোল সেট করতে পারবে এবং পরিবর্তনের জায়গাটা দেখতে পাবে। ঠিক আছে, আমরা ঘুরে আসি বিরতি থেকে, দরকার হলে কিছু অ্যাড করে দিও। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আমরা বিরতির পর ফিরে এলাম। আর আমাদের বিরতির আগে একজন দর্শক বন্ধু কল করেছিলেন আমাদেরকে। উনি খুবই কষ্টে রয়েছেন, উনি চোখে দেখতে পান না, কিন্তু আমরা খুব উৎসাহিত বোধ করেছি যে এরকম কষ্টে থাকা একটি মানুষ ভেতরে এত 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 স্পৃহা নিয়ে যে জীবনে চলছেন, এটা সত্যি আমাদের জন্য খুব খুব ভালো লাগার একটা জায়গা তৈরি হচ্ছিল শুনতে শুনতে। তো যাই হোক, আমাদের আজকের টপিকটা নিয়ে খুব একটা আলোচনা করা সম্ভব হয়নি। আমাদের একজন অতিথি কথা বলতে পেরেছে, আমি অন্য একজন অতিথি যে আছে আলিয়া ফেরদৌস, ওর কাছে যাচ্ছি। আলিয়া, আজকের টপিকটা নিয়ে ভাবছিলাম, কারণ আমারও 8 বছরের একটা বাচ্চা আছে। সো আমি এটা অনেকভাবেই চিন্তা করছিলাম যে আসলে আমরা যখন পড়ালেখা করেছি, এই ডিলেড গ্র্যাটিফিকেশন, এটা তো আসলে খুব জরুরি। যে ডিলেড গ্র্যাটিফিকেশন, কোনো একটা মানুষ যখন কিছু চায়, সাথে সাথে পেয়ে গেলে সেই জিনিসটার যে একটা মূল্যবোধ, অথবা আমি পেয়ে গেলাম তার মানে আমি চাইলেই পাই, এই ধরনের বিষয়গুলো তো ডেভেলপ করে। বিশেষ করে যদি ছোট্ট করে, ভাইয়া তো অলরেডি বলেছেন যে আত্মনিয়ন্ত্রণ আর ধৈর্য। আসলে আত্মনিয়ন্ত্রণ আর ধৈর্য এই দুটোর সাথে কিন্তু কানেক্টেড তো সব কিছুই, তাই না? একটা মানুষ পড়ালেখা করবে, সেখানেও তার আত্মনিয়ন্ত্রণ ধৈর্য না থাকলে সে লম্বা সময় চেষ্টাটা করবে না, তাই না? একইভাবে যদি আমরা অন্য জায়গাতেও বলি যে একটা মানুষের সাথে সম্পর্ক গঠন, অথবা সামাজিকতা, অথবা যে কোনোভাবে কারোর সাথে কারো সোশ্যালাইজেশন, যেটা সামাজিকতা বা মানুষের সাথে যে সম্পর্কগুলো তৈরি হয়, সেখানেও কিন্তু ধৈর্য সহকারে আমি যদি না মূল্য না বুঝে, যেমন আজকাল ম্যাডাম দেখা যাচ্ছে না, বিশেষ করে এই কম বয়সী অথবা মধ্যবয়সী বলবো না, টিনেজের বা অ্যাডোলেসেন্ট টাইমের বাচ্চাদের মাঝে, অথবা 22-23 বছরের যারা আছেন, লেট অ্যাডোলেসেন্ট পার করে গেছেন, সেই বয়সের মাঝে দেখা যাচ্ছে একসাথে একের অধিক প্রেম করছে, তাই না? যে একটার সাথে ধৈর্য ধরে যে একটা মানুষ থাকবে, তার কথার একটা মূল্য, তাই না? এই জায়গাটা তো যে ডিলেড গ্র্যাটিফিকেশন আমার কাছে মনে হয়েছে কিছুটা কানেক্টেড। কারণ এই যে একটা রিলেশনশিপ বিল্ড আপ, সেই রিলেশনশিপটাকে ধরে রাখা, সুখে দুঃখে সব সময় আমি ধৈর্য সহকারে আছি, তাই না? আমি আমাকে নিয়ন্ত্রণ করছি, আমার পছন্দটাকেও নিয়ন্ত্রণ করছি। একটা মানুষের মাঝখানে তো আমি সব কিছু পাবো না, কখনো যা ভালো পেয়েছিলাম হয়তো সাময়িক সেখানে একটু আমি নেগেটিভ দেখছি,
আমি সেই জায়গাটা অধৈর্য হয়ে আমি আরেক জায়গায় ছুটছি। এই জায়গাটাতেও সম্পর্ক নিয়ন্ত্রণ, এই জায়গাটাতেও আমি বলবো ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণটা খুব জরুরি। আরেকটা যদি বলি যে মানি ম্যানেজমেন্ট, তাই না? প্রত্যেকটা মানুষের হাতে যেমন অনেকে দুষ্টুমি করে বলে বা অনেক জায়গায় আমরা পড়ি যে বেতন ঢোকার সাথে সাথেই শেষ। সো যারাই অ্যাকচুয়ালি তাদের আকাঙ্ক্ষা বা তাদের যে ইচ্ছা, ডিমান্ড কমপ্লিট, মানে তারা ওই জায়গাটা ম্যানেজ করতে পারছে না। যেমন অনেকে বলে যে ওয়াইফকে 30,000 টাকা দিয়েছি সংসার চালানোর জন্য, শাড়ি কিনে শেষ করে দিয়েছে, সংসার তো আর চললো না। সো এই জায়গাটা তো ধৈর্য এবং তার যে নিজস্ব চাহিদার একটা লাগাম টানা, আত্মনিয়ন্ত্রণ যে জায়গাটাতে বলি। সো মানি ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতেও আমি বলবো যে আত্মনিয়ন্ত্রণ আর ধৈর্য খুব জরুরি। যেটা ডিলেড গ্র্যাটিফিকেশন, যেমন যে চাইতেই পেয়েছি, অনেকে যেমন বলে আমাদের পেশেন্ট যারা আসে যে আমি না কখনো শুনি নাই, আমি না শুনতে পারি না, সেটা তো প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের ভেতর কাজ করে। পৃথিবীতে চলতে চলতে আমাদের মতো করে তো পৃথিবীর সব কিছু হবে না, আমি তো না শুনবই কখনো না কখনো, কারণ এই না বলাটা তো অপর পক্ষের ইচ্ছার উপর নির্ভর করছে, পরিস্থিতিটার উপর নির্ভর করছে। সো এই যে মানি ম্যানেজমেন্ট বা আর্থিকভাবে তিনি যে নিয়ন্ত্রণ করবেন তার ইচ্ছাটাকে, তার চাহিদার একটা লাগাম টানবেন, এই জায়গাটাতেও এই ডিলেড গ্র্যাটিফিকেশন, এটা সে যখন বড় হবে, প্রাপ্তবয়স্কে পৌঁছাবে, যখন তার এটা প্রয়োজন পড়বে। কারণ ছোট একটা বাচ্চা জিনিস চেয়েছে, আমি দিয়ে দিচ্ছি, আজকে দিতে পারছি, কিন্তু সে যত বড় হতে থাকবে তার চাহিদাটা তো দামি হতে থাকবে, দামি হওয়ার সময় তো আমি দিতে পারবো না। এই কিংবা দিতে পারলেও, আজকে দিতে পারলেও দেব কিনা অথবা আমাকে স্কিলটা শেখাতে হবে। এক্স্যাক্টলি, আমি না হয় দিলাম ভালোবাসা থেকে। মানে আমাদের প্যারেন্টিং, আমরা যারা প্যারেন্ট হিসেবে কাজ করছি আছি আর কি, এটা কিন্তু স্কিলগুলো বাচ্চাদেরকে শেখানো আমাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে, দায়িত্বের ভেতরে পড়ে। কারণ আমি না হয় যে ভাইয়া বলছিলেন যে ভালোবাসা থেকে আমার সন্তানকে দুধে ভাতে থাকুক, তারা যা চাইবে আমি দিব, আমার সন্তানকে আমি না হয় দিলাম, পৃথিবী তো তাকে দিবে না, পরিস্থিতি তো তাকে দিবে না। সেই যে না পাওয়া অথবা পরিস্থিতির সাথে সামলে চলা, অ্যাডজাস্টমেন্ট, সেটা তো সে শিখলো না। সেই জায়গাটায় তো ডিলেড গ্র্যাটিফিকেশনের একটা প্রয়োজনীয়তা আছে। এবং অবশেষে যদি বলি যে মানুষের লাইফ সবসময় তো এক যাবে না, তার লাইফে উত্থান পতন তো চলবে, স্ট্রেস আসবে, চাপ মোকাবেলা করতে হবে, মানসিকভাবে ভেঙে পড়তে পারে। সেই জায়গায় যারা ছোটবেলা থেকে হয়তো বা বাবা মারা যা চেয়েছে দিয়ে দিয়েছে, তার কিন্তু চাপ মোকাবেলা করার যে ক্ষমতায়নটা, সেটা কিন্তু ডেভেলপ করলো না। বড় হতে হতে তো সেই ছোট অবস্থানটায় নাই, সে এখন বড় হয়েছে, তার সমস্যাগুলোর আকার ধরন সবই কিন্তু বড় হয়ে গেছে। সেই জায়গাটাতেও দেখা যায় যদি কোনো মানসিকভাবে সে চাপ মোকাবেলা বা কোনো সমস্যায় পড়ল, তখন দেখা যায় তারা এটা মোকাবেলা করার জন্য যে ধৈর্য সহকারে নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করে সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে, সেই ক্ষমতাগুলো তখন তার হয় না। তবে এখানে আমি একটা কথা ছোট্ট করে একটু বলি, এটা হয়তো বা একটু অভিজ্ঞতার বলেই বলছি যে কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো নয়। এই ডিলেড গ্র্যাটিফিকেশনের এই মেসেজটাও যদি প্যারেন্টসদের কাছে এইভাবে যায় যে না, ওকে যাই চাইবে সব কিছুতেই বলবো কালকে পাবি কালকে পাবি, আমার কাছে যেটা মনে হয়েছে প্রত্যেকটা জায়গাতে কিছুটা ব্যালেন্স দরকার। এমন না যে ডিলেড গ্র্যাটিফিকেশন আমরা পজিটিভ বলছি, দ্যাট মিন্স তুমি সবকিছুতে বাচ্চাটাকে আমি প্ল্যান করে যাব, সেটা প্ল্যান করে দেখতে পাচ্ছি কিনা ওই জায়গাটা বাবা আমাকে সব সময় টেস্ট। আমরা একটা ফোন নিয়ে আসি, কেমন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ ম্যাম। আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি, তো আমার মানে আমি এসএসসি 24 ব্যাচ। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি জিপিএ 5 পেয়েছি, কিন্তু কোনো কারণেই হোক, মানে আমরা দুইজন কাজিন একসাথে থাকি। একটু তোমার আওয়াজটা কমে গেল, যে একটু আরেকটু জোরে শুনতে চাচ্ছি। ম্যাম এবার শোনা যাচ্ছে? এবার ভালো শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। ম্যাম হচ্ছে যে আমি আর আমার কাজিন একসাথে পরীক্ষা দিই এবং আমরা দুজনেই জিপিএ 5 পাই। এবং আমি আমার স্কুলে যথেষ্ট ভালো একজন পপুলার স্টুডেন্ট এবং টিচারদেরও খুব প্রিয় একজন স্টুডেন্ট ছিলাম, কিন্তু মানে আমার রেজাল্ট তো ভালো হয়েছে, কিন্তু আমি আমার পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে পারিনি জিপিএ 5 পাওয়ার পরেও। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড, আমার কাজিন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমার ফ্রেন্ড, আমার কাজিন, ওরা আরো ভালো ভালো কলেজে
অ্যাডমিশন পেয়েছে। তো এখন যখন আমি ওদেরকে দেখি, আমি ওই সরোটা ওভারকামই করতে পারছি না, যে আমার খুব কষ্ট হয় যে ওরা, আমিও তো ভালো করেছি কিন্তু যে কোনো কারণেই হোক, হয়তো বা অতটা ভালো হয়নি কিন্তু আমি প্রিপারেশন নিয়েছিলাম। এই সরোটা আমাকে খুব মানে কষ্ট দিচ্ছে এবং আমি আমার রিসেন্ট পড়াশোনাতেও এটা খুব এফেক্ট করছে। তো আর আমি এবং আমার ফ্যামিলিতে আমি হচ্ছে খুব একটুখানি অ্যাবিউজিভ, মানে ওকে আমার কাজিনকে একটুখানি বেশি পছন্দ করা হয় আমার ফ্যামিলিতে, যেহেতু আমরা একসাথে থাকি এবং সবসময় একটা কম্পারিজনের মধ্যে আমরা থাকি। তো এই ক্ষেত্রে আমার খুব মানে একটু প্রবলেম হয়। এখন আমি এই সিচুয়েশন থেকে কিভাবে ওভারকাম করতে পারি একটুখানি সাজেশন চাচ্ছিলাম। তোমার কাজিন কি তুমি আর তোমার কাজিন কি একই জায়গায় থাকো? জি ম্যাম। মানে একই বাড়িতে? জি ম্যাম। মানে কাজিন মানে তোমার? আমার খালাতো বোন। আমার বাবা খুব ছোটবেলায় মারা যায় এবং আমার আন্টি ওরও একটুখানি ম্যারিটাল ইস্যুস এর কারণে আমরা ছোটবেলা থেকেই একসাথে থাকি। আচ্ছা, বাবা ছোটবেলায় মারা গেছেন? জি ম্যাম। আচ্ছা, এবং তুমি আর তোমার ভাই বোন আরো আছে? না ম্যাম, আমি একাই। আচ্ছা, আমার যখন 1 বছর তখন আমার বাবা মারা যায়। ওহো, তারপর থেকে তুমি আর তোমার মা? হ্যাঁ, এবং আমার আন্টি, আমরা এই একসাথে থাকি আর কি। তোমার আন্টিও তো বিবাহিত? জি, ওনার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তাহলে আন্টির বাচ্চা মেয়ে আছে, মানে বলছিলে যে তোমার কাজিন আছে, ওই কাজিনের কথাই বলছো? জি ম্যাম। ও, তোমার কাজিন তোমার বয়সী কি একই বয়স? জি জি, আমরা 2 মাসের ছোট বড়। 2 মাসের ছোট বড়। ওকে, তো এখন বাড়িতে আছেন তোমরা দুই, মা খালা আর তোমার আর দুজন নানু, আর আমরা 2 বোন। নানু আছেন, জি তাই তো? মানে বাড়িতে সব ফিমেল মেম্বার্স? জি জি। আচ্ছা, তো চলছে কেমন করে তোমাদের, মানে অর্থনৈতিক ব্যাপারটা কিভাবে চলছে? আমার আম্মু আমার আম্মু ছোটবেলা থেকেই চাকরি করে, তারপরে এইভাবে এই কারণে আমাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা আমরা স্টেবল। কিন্তু আমার নানুর যে ব্যাপারটা, আর যে আমার আন্টি, ওদেরকে আমার মামা হেল্প করে। কিন্তু কথা হচ্ছে, যখন আমরা ছোট ছিলাম, যখন আমার বাবা মারা যায়, তখন দে ওয়ার লাইক যে আমরা একটুখানি, তখন তো ডেফিনেটলি আমার আম্মু চাকরি করতো না, কারণ আমি মাত্র হয়েছি 1 বছর ছিলাম। তো তখন একটুখানি ওরা আমাদেরকে সাহায্য করে। বাট এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। বাট দে ইউজ টু ট্রিট লাইক আস, এখনো মনে হয় যে আমরা তাদের শেল্টারে আছি, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আমরাও আমাদের যথেষ্ট দিয়ে তাদেরকে হেল্প করি, বাট দে আর নট উইলিং, এবং তারা এটা একসেপ্ট করতে চায় না। ওকে, এবং সামাজিকভাবে আমাকে খুব ছোট করা হয়, যে মানে এটা আমি আসলে মেনে নিতে পারি না, এবং আমাকে মানে খুব কষ্ট দিয়ে অনেক সময় কথা বলে। এবং আমার কলেজটা পছন্দ না হওয়ার কারণে, আমি সরকারি কলেজ তো, এই কারণে স্কুল থেকে মানে কলেজ থেকে খুব বেশি এই প্রেসারাইজ করে না যে কলেজে আসতে হবে, এবং তারা ঠিক মতো খোঁজও নেয় না কলেজের টিচাররা যে আমি কলেজে কেন আসছি না বা কিছু, শুধু পরীক্ষাতে অ্যাটেন্ড করলেই হয়। তো আমি বাসায় পড়তেছি এবং আমার বোন একটা ওয়েল নোন কলেজে চান্স পায়, ও সেখানে পড়তেছে। বাট মানে বিভিন্ন ভাবে তারা আমাকে মানে করার চেষ্টা করে যে আমি আসলে সাফিসিয়েন্ট না, লাইক আই এম গুড ফর নাথিং। দে ইউজ টু ট্রিট মি লাইক দিস। তারা বলতে কাদেরকে মিন করছো? আমার আন্টি এন্ড বাসার সবাই মোটামুটি। আমার আম্মু এই ব্যাপারটা রোল প্লে করে। তোমার মা না? না, আমার সাইলেন্ট থাকে। আচ্ছা আচ্ছা, মানে মা ছাড়া অন্য যারা আছেন তাদের কথা বলছো, তাই তো? জি। এখন তুমি কলেজে পড়ছো এবং কোন ইয়ারে পড়ছো? আমি এবার ম্যাম সেকেন্ড ইয়ারে। ম্যাম, আমি চাচ্ছি যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থেকেও আমি চাই আমি একটা ওয়েল নোন ইউনিভার্সিটিতে চান্স পাই, কিন্তু আমি এটা কিভাবে করতে পারি? আমাকে একটুখানি হেল্প করবেন ম্যাম। ওয়েল নোন বলতে কি মিন করছো? ওয়েল নোন বলতে আমাদের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিস গুলো আছে, কারণ আমার তো প্রাইভেটে পড়ার অ্যাবিলিটিস নাই। তো আমি চাই যে মানে খুব ভালো একটা ভার্সিটিতে যাতে আমি চান্স পেতে পারি, পড়ার সৌভাগ্য পেতে পারি, এবং আমি হচ্ছে যে ওদেরকে আর কি একটা দিতে পারি যে
আমিও আসলে পারি, এরকম একটা মেসেজ ওদেরকে দিতে চাই। তুমি ওদেরকে মেসেজ দেওয়ার জন্য কাজটা করবে, মানে ডেফিনেটলি আমরা সবাই অ্যাসপায়ার করি ভালো 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 দিকে যে নিজেকে নিতে চাই, বাট সেটা কি শুধু ওদের জন্য নাকি তোমার নিজের জন্য তুমি চাইবে? ডেফিনেটলি ম্যাম আমার নিজের জন্য, কিন্তু এগুলাতে খুব খারাপ লাগে। হ্যাঁ, সেই জন্য বলছিলাম যে আমি অনেক আগে একটা লেখা লিখেছিলাম নিউজ পেপারে, সেটা ছিল যে আমাদের শিশুদেরকে আমরা নিজের সাথে প্রতিযোগিতা করে আগাতে শিখবো। হ্যাঁ, সো আমি প্রতিযোগিতা এটাতে খুব ভালোভাবে বিশ্বাসী এবং আমি এই রুলই ফলো করে আসছি আমার এডুকেশন সো লাইফে। ইউ কম্পিট উইথ ইয়োরসেলফ, নট উইথ আদার্স। হ্যাঁ, নিজের সঙ্গে নিজে কম্পিট করো। তুমি আজকে একটু ভালো করেছো, কালকে আরেকটু ভালো করবে। সো আর তোমাকে ওয়েল নোন এই জায়গাগুলো একটু পাশে রেখে তুমি ভালো করে পড়বে এবং তুমি মানে ভালো ভালো পড়াশোনা করে যেন তুমি বেরোতে পারো। হ্যাঁ, যদি ওইটাই টার্গেট থাকে যে আমি অমুক ইউনিভার্সিটিকে টার্গেট করছি, তাহলে অনেক সময় হয় কি সেটা কোনো কারণে যদি হাত থেকে ছুটে যায় তখন খুব খুব ফ্রাস্ট্রেশন হয় আমাদের, তখন আমরা একটু ভেঙে পড়ি। হ্যাঁ, সো হয় না যে আই উইল পুট মাই বেস্ট এফর্ট, দ্যাটস দ্য বেস্ট অ্যাপ্রোচ আর কি, যে তোমার এফর্ট যতটুকু এফর্ট আছে সেটা সবটুকু দিয়ে ট্রাই করাটা ভালো। সো দ্যাটস মানে ফ্রম মাই সাইড। তো আমি তোমার কথাটা শুনলাম, তাহলে তোমার প্রশ্ন কি এটাই যে আমি মানে কিভাবে পড়াশোনাটা আরো ভালো করে করবে? হোয়াট ইজ ইয়োর কোয়েশ্চেন? জি ম্যাম, এইটাই। পড়াশোনায় আরো কি করে মনোযোগী হবে? আমি আরেকটা একটু জিনিস বলতে চাই। আমি একজন রাতে পড়াশোনা করতে খুব বেশি অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন যেহেতু আমি বাসায় থেকে আমার পড়াটা কন্টিনিউ করছি, এখন আমার রাতে যে আমি যে এতদিন ধরে যে পড়ে এসেছি এই হ্যাবিটটা আমার আসলে চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখন আমি রাতে পড়তেও পারছি না। এরকম একটা সিচুয়েশনে আমি চলে এসেছি। কেন রাতে পড়তে পারছো না? মোবাইল স্ক্রলিং এর কারণে। আচ্ছা, মোবাইল স্ক্রলিং, আচ্ছা, ওটা কি মানে একটা নেশার মতন হয়ে গেছে? কাইন্ড অফ। সেটা তো আগে বলছো না, তুমি তো অন্য কিছু বলছো, তাই না? তোমাকে তো এখানেই তুমি আটকে যাচ্ছো বারবার, তাহলে মনে হচ্ছে, তাই না? সেটাই। তো তুমি কি ঘুমাচ্ছ না? একদমই ঘুমাচ্ছ না? না, আমি ঘুমাচ্ছি, কিন্তু আমি দেরি করে ঘুমাচ্ছি এবং দেরি করে উঠতেছি। এনিওয়ে, তাহলে তো ওটা বড় একটা ঝামেলা। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? ম্যাম এই সমস্যাটা আসলে ভালোই হয় নাই কখনো, কারণ আমি ক্লাস 9-10 এই পিরিয়ডটাতে খুব একটা পড়ার প্রেসার ছিল, তখন রাত জেগে পড়ার কারণে এটা এখনো ভালোই হয় নাই আসলে। ওকে, সো তুমি এটা থেকে বেরোতে হবে না তোমাকে। জি ম্যাম, তুমি তো জানতে, তুমি যে প্রশ্নটা করেছিলে প্রথমে, তাহলে এটা আর এখন ভ্যালিড নেই। এখন তোমাকে প্রথমে এটা থেকে বেরোতে হবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, সো এটা এই প্রসঙ্গটা আগে চলে এলে হয়তো ভালো হতো। যাই হোক, তুমি বেটার লেট দ্যান নেভার বলেছো। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিরা প্রশ্ন করবে তোমাকে, কেমন? জি ম্যাম। আমি যেটা মাঝখানে জিজ্ঞেস করছিলাম যে যখন কোনো কিছু নিয়ে এই কষ্টটা হয়, যে কেউ বলল, ছোট করলো, হ্যাঁ, গুড ফর নাথিং বললো, তখন মোবাইল স্ক্রলিং করা আরো বেড়ে যায়, মানে আরো বেশি বেশি স্ক্রলিং করো, তাই তো? জি ম্যাম। জি স্যার, সরি। না, আবার যখন বেশি স্ক্রল করে সময় শেষ হয়ে যাচ্ছে, তো পড়াটা জমে যাচ্ছে এবং মনের মধ্যে তখন ভয়টা বাড়ে যে তাহলে আমি কি করে ওদেরকে প্রশ্ন করো। হ্যাঁ, তাহলে ওদের এই যে উত্তর দিতে পারবা কিনা, এটা নিয়ে তখন আরো বেশি ভয় পাও, তাই তো? জি জি স্যার। ওকে, ঠিক আছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। তোমার কি কোনো ভালো লাগার কাজ আছে পড়ালেখা ছাড়া? মানুষ তো কত কিছুতে আগ্রহ থাকে, আর কিছুতে আগ্রহ আছে বা তুমি পারো ভালো? আমি এখনো হ্যান্ডক্রাফটের কাজ করতাম এবং এখনো হচ্ছে গানের কিছু ইচ্ছা এবং ভালো লাগা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে পড়াশোনার তো প্রেসারে এখন আর এগুলো কোনোটাই আমার কন্টিনিউ নেই। আচ্ছা আচ্ছা। আমার আরেকটু প্রশ্ন ছিল যে তোমার কেমন লাগে অ্যাজ এ হিউম্যান বিইং? আমার কাছে মনে হয় আমি খুবই মেন্টালি ভালো একজন মানুষ, এবং আমি সবকিছু বোঝার চেষ্টা করি, ক্রিটিক্যাল সিচুয়েশন বোঝার চেষ্টা করি। আমার ফ্যামিলিকে আমি যতটুকু মেন্টালি যতটা পারি আমি সাপোর্ট করার চেষ্টা করি, এবং আমার কাছে মনে হয় যে আমি এমন একজন মানুষ যে হচ্ছে আমার কাছে হয়তো কেউ তার কোনো সরো শেয়ার করলে আমি হয়তো তার ভালো একটা রেসপন্স করতে পারবো, বাট ইদানিং এই জিনিসগুলো আসলে আমি খুব এলোমেলো হয়ে গেছি। তোমার ভালো বন্ধু আছে?
জি ম্যাম, আমার ভালো বন্ধু আছে। বাহ, ভেরি গুড। একটু যদি জানতে চাইতাম যে মোবাইলে কি তুমি র্যান্ডমলি জিনিসপত্র দেখো নাকি কোন পার্টিকুলার জিনিস দেখো বেশি? ম্যাম আমি র্যান্ডম ভিডিও দেখি, আমি মোস্টলি থ্রিলার, এক্সপ্লেনেশন, মুভি এক্সপ্লেনেশন এগুলো শুনি। এছাড়া আপনাদের অনুষ্ঠান বিভিন্ন পডকাস্ট রিলেটেড জিনিসপত্র। আচ্ছা, সিলেক্টিভ জিনিস দেখো যেগুলোতে তোমার সমৃদ্ধি হবে নিজের, এরকম কিছু কি? ঠিক সেভাবে না, মানে যেটা ভালো লাগে। আচ্ছা, ওকে। তো ঠিক আছে, আমাদের অতিথিরা আলোচনা করবে, তুমি থাকো আমাদের সাথে। হ্যাঁ, তোমার জন্য আমাদের অনেক অনেক আদর আর শুভকামনা। কেমন? জি ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। বলবে আগে? হ্যাঁ, আমি বলছি। ভাইয়া আসলে খুব সুন্দর করে প্রশ্ন যখন করছিলেন তখন ভাইয়া বলছিলেন ওকে। আমি একটু বলি, আসলে মোবাইল স্ক্রলিং একটা মানুষের মাঝখানে যখন কিছুটা ফ্রাস্ট্রেশন ঢোকে, খুব স্বাভাবিকভাবে আমাদের মধ্যে ফার্স্টে ঢোকে যে আমরা দেখিয়ে দিব। আপনি খুব সুন্দর করে বললেন ম্যাডাম যে তুমি নিজের সাথে কম্পিটিশন নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কম্পিটিশন, বিষয়টা ওখানেই যে আমরা সবসময় অন্যের কাছে ওই গ্র্যাটিফিকেশন বা অন্যের কাছে একটা মূল্যায়নটা চাই। সেই মূল্যায়নটা যখন চাইতে যাই অন্যের পছন্দ অনুযায়ী আমি আমাকে সাজাতে পছন্দ করব, কিন্তু আমার কোনটাতে ইন্টারেস্ট আছে, আমি কোনটা ভালো পারি বা আমার কোথায় দক্ষতা আছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে কিছুটা মিসিং হয়ে যায়। আমার এখানে যেটা মনে হয়েছে যে ও যখন অন্যের একটা গ্র্যাটিফিকেশন বা মূল্যায়ন পেতে চেয়েছে, খুব বেশি চাপ অনুভব করেছে ভেতর থেকে। সেই চাপ মোকাবেলা করতে যেও দেখা যায় মানুষের মন খারাপ হয়ে যাওয়া অথবা একটা ফ্রাস্ট্রেশন থেকেও মোবাইলের ব্যবহারটা হয়ে যায়। হয়তোবা পড়তে বসেছে, কমনলি যেটা দেখা যায় পড়তে বসলে মনোযোগ আসছে না অথবা পড়াটা সে বুঝতে পারছে না, মাথায় ঢুকছে না, তখন মনে করে যে মনটা খারাপ হয়ে যায়, উঠে যে মোবাইলটা ধরে, যেহেতু হাতের কাছে 6 ইঞ্চির একটা দুনিয়া তো আছেই, টাচ করলেই আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। সেটা আপনি যেটা বললেন ম্যাডাম সুন্দর করে যে সমৃদ্ধি হয় এমন সাবজেক্টগুলো সে দেখে কিনা, কিন্তু বললো যে না সেরকম কিছু না, ভালো লাগছে, কোনটাতে তার একটু মনটা উৎফুল্ল হচ্ছে, সে সময়টা একটু ভালো কাটছে। সেইটা যখন আস্তে আস্তে লেন্দি হচ্ছে তখনই কিন্তু পড়ার যে মনোযোগ, পড়ার যে পারছি না, এবং এটা জমছে তো পড়াটা, তাই না? সো দিন যাচ্ছে আমি পিছাচ্ছি, সেই সময়টায় কিন্তু আরও বেশি চাপ বাড়তে থাকে যে আমি যে স্বপ্নটা দেখছি স্বপ্নটা আমার থেকে দূরে সরছে। স্বপ্নটার জন্য আমার যেভাবে প্ল্যান করে আগানো উচিত, আমার বুদ্ধি সেটা জানে, আমার প্ল্যান সেটা জানে, কিন্তু সেটা আমি এক্সিকিউট করতে পারছি না। এই জায়গাটাতে ও যদি একটু প্ল্যান করে তার কিভাবে মোবাইল যে অ্যাডিকশন যতটুকু তৈরি হয়েছে সেই জায়গাগুলো কি করে কমাবে এবং কিভাবে পড়ার ক্ষেত্রে একটু একটু করে ঢুকবে, আমার মনে হয় এটা যদি সে কোনো একজন প্রফেশনালের সাথে বসে একটা প্ল্যান করে ফেলে তাহলে তার ভেতরে চাপটাও কমবে এবং প্ল্যান অনুযায়ী সে কাজ করলে আস্তে আস্তে স্বপ্নটা হয়তো তার হাতের নাগালে আসবে এবং তখন এই ফ্রাস্ট্রেশনগুলো আই থিঙ্ক কিছুটা কমে যাবে। মানে আমরা তো প্রফেশনাল বলতে থাকি, আমার খুব গিল্টি লাগে আসলে, মানে এটার জন্য তো একটা টাকা পয়সা খরচ করার ব্যাপারও থাকে। সরি, আবার জায়গাও তো নাই অত। হ্যাঁ, মানে এটা তো হিউজ গ্যাপ, 92% মানুষই সার্ভিসটা মানে পাচ্ছে না হাতের কাছে। ওকে, না আমার মনে হয় যে আরেকটা জিনিস আলিয়ার সাথে অ্যাড করার আছে, সেটা হলো মানে ও এই ব্যাপারটা যদি মাথায় রাখে সব সময় যে পারফর্ম করতে হবে, এই আকাঙ্ক্ষাটা থাকা দরকার, কিন্তু আমাকে এই লেভেলের পারফরমেন্স করতেই হবে, তখন একটা পারফরমেন্স অ্যাংজাইটিতে পরিণত হয়। আর এই যে এক্সেসিভ লেভেলের অ্যাংজাইটি কখনো মানুষকে বেটার পারফর্ম করতে দেয় না। ও যেটা চায়, এই চাওয়াটাতে অতিরিক্ত রিজিড হলেই চাওয়াটা ভেস্তে যাবে। কিন্তু অন্যরা যেভাবে বলছে সেই ব্যাপারটা তো ভুল, পরিষ্কারভাবেই ওর বিবেচনায় ও বুঝতে পারছে। আবার ও নিজেও নিজেকে খুবই ভালো হিউম্যান বিইং হিসেবে ফিল করে, সবার কে হেল্প করার চেষ্টা করে। তাহলে ও এই জায়গাটায় ওর স্কিলটা যদি আর একটু বাড়ায়, ইন্টারপার্সোনাল ইফেক্টিভনেস, যে মামা হোক খালা হোক অন্যরা যখন এমন করে বলছে যে তুমি গুড ফর নাথিং, ও দেখো এই কলেজে পড়ছে, ও এই করবে ওই করবে, তখন এই যে আপনি যে কথাটা অনেক সময় বলেন
বলছিলেন যে মানে তোমরা আমাকে কষ্ট দিচ্ছ এইভাবে বলে, এইটা না বলে ও এভাবে প্রকাশ করতে শিখুক যে তোমরা যেটা বলছো সেটা তোমাদের পার্সপেক্টিভ, কিন্তু এই কথাগুলো আমাকে ভীষণ ছোট করছে নিজের মধ্যে, বা আমি খুবই আহত ফিল করি। তো ওর ফিলিংটা প্রকাশ করতে শিখুক। হ্যাঁ, তাহলে হয়তো খালা মামা অন্যরা ওকে সত্যিই কষ্ট দিতে চায় না, এমন হতে পারে। তখন তারা অল্টারনেটিভলি বলতে শিখবে বা অন্যভাবে বলতে শিখবে, যেটা ওর কাছে মনে হতে পারে যে আমাকে আমার মতো ভ্যালু করা হচ্ছে। তো সুতরাং ও হয়তো একটা প্রফেশনে যাবে, একটা ইউনিভার্সিটিতে যাবে, কাজিন আরেকটা জায়গায় যাবে, কিন্তু ওর চাইতে আমাকে ভালো করে সবার মুখ বন্ধ করতে হবে, এই টার্গেট নিলে তখন ফেইলিয়রের রেট বেড়ে যেতে পারে বা চান্স বেড়ে যেতে পারে। তো সো এই জায়গায় সচেতন হয়ে আলিয়া যেটা বলছিল যে মানে স্ক্রলিং অবশ্যই প্রবলেম ফোকাসড হওয়া দরকার, যে আমি এই বিষয়টা বুঝতে পারছি না, আমাকে ইউটিউব হেল্প করতে পারে, ঠিক আছে আমি ওইটার জন্য দেখব, অথবা আমার নির্দিষ্ট একটা সময় থাকবে প্রতিদিন যে এই টাইমে আমি নতুন কিছু শিখতে চাই, যদি কেউ ওপেনলিও দেখতে চায়, কিন্তু সেটা টাইম স্পেসিফিক হতে হবে। আদারওয়াইজ যেটা নেশার মতো আস্তে 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 এটা টলারেন্স বাড়বে, সময় বেড়ে যাবে এবং সব কিছুকে গ্রাস করতে থাকবে। এবং আমার মনে হয় ওর মতো অ্যাডিকশন বোধহয় মেজরিটি মানুষই অ্যাডিকশনের মধ্যে আছে। অ্যাকচুয়ালি আমরা তো বলি যে যদি আমরা একটা পারিবারিক অনুষ্ঠানেও যাই, দেখা যাবে আমার ধারণা সব পরিবারই এটা খেয়াল করতে পারে যে আমি দেখছি যে 20 মিনিট 25 মিনিটও পার হয় না, মানে 20 জন মানুষ একসাথে বসছে, সবাই আসলে এই তুমি কেমন আছো, একটু পরেই সে তার মোবাইলে হারায় যাচ্ছে। তো এর অর্থ কি সকল মানুষের মধ্যেই এই ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার কিছু সমস্যার জন্য কথা বলতে চেয়েছিলাম আর কি। হ্যাঁ শিওর, আমরা সবাই শুনছি। আমি অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারতেছি না, মানে নিজেরে খুব ভীত মনে হইতেছে এবং ভিতরে খুব ভয়ও পাই আর কি। সাধারণ ছোট ছোট জিনিস নিয়ে খুব ভয় পেতেছে আর কি। আগে এরকম ছিল না, এখন ইদানিং এরকম হইতেছে আর কি। বয়সটা কত? হ্যাঁ, বয়স কত? আমার বয়স 39 বছর। আচ্ছা, তো এটা কি মানে সাম্প্রতিককালে হয়েছে নাকি আগে থেকেই ছিল এরকম সমস্যা? এই সাম্প্রতিককালে 6-7 মাস ধরে এরকম হইতেছে। কি রকম কাজ করতে গেলে অসুবিধা হচ্ছে? এরকম যেমন যে কোনো একটা ডিসিশন অন্যের হেল্প ছাড়া নিতে পারতেছি না আর কি। যে একটা জিনিস কিনবো, এই জিনিসটা কিনলাম, এই আরেকজনের সাহায্য ছাড়া এই জিনিসটাও কিনতে পারতেছি না আর কি। আর যদি নিজে কিনেও নিয়ে আসি, যদি হয়তো কম দামে কিনি তাহলে মনে করতেছে হয়তো জিনিসটা ভালো না, আবার বেশি দামে যদি এই জিনিসটা কিনি তাহলে নিজের কাছে মনে করতেছি যে এই জিনিসটা হয়তো আমার কাছ থেকে বেশি দাম নিয়ে ফেলাইছে। আচ্ছা, এরকম কিছু মনে হয় আর একটা খুঁতখুত ভাব। হ্যাঁ, খুঁতখুত ভাব থাকে আর কি। আর যেমন কেউ সাথে যদি আমি তর্কে বিতর্কে জড়াই, তাহলে সারা রাত নিজেরই অপরাধী মনে হয়। আর মানে ভিতরে যে রাগ যে জিনিসটা, এই জিনিসটা আমার ভিতরে এখন আর নাই। আমি কেউ সাথে রাগই হইতে পারি না আর কি, কোনোভাবে আমার ভিতরে কোনো রাগ কাজ করে না আর কি। রাগটা কেন দরকার? না মানে একজন আমার সাথে অন্যায় করতেছে, তার সাথে যে আমি রাগ হয়ে দুইটা কথা বলবো সেটা না। যেমন জানা এটা পজিটিভ তুমি দেখতেছি, আসলে ওইটা হয়তোবা আমারই দোষ, এরকম মনে করি। সবসময় মনে হচ্ছে এটা এখানে আমি দোষ করেছি, তাই তো? নিজেকে দোষী মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, অপরাধী মনে হচ্ছে, ভয় বেড়েছে। মানে আর একটা বিষয় যে আমার যে উপরে যারা মানে আমার আত্মীয় স্বজন আছে, আমি ছোটকাল থেকেই মানে মানসিক এবং শারীরিক দিক থেকে আমার মনে হইতেছে যে আমি একটু দুর্বল। তো ওনাদের কাছে মনে হয় যে আমি অপদস্থ, এরকম একটা জিনিস মনে হয় আর কি। আর সব সময় মানে তারা অপমান অপদস্থ ভাবেই রাখছে, কোনোদিন ভালো চোখে দেখে নাই আর কি। আর আমার ছোট সময় বাবা মারা গেছে, ওই থেকে আর কি। আর আমি কেউ কাছে সাহায্য চাই না কখনো, যে আমি অন্যের সাহায্য নিয়ে বা কিছু করব বা কিছু এই ধরনের আগে ছিল না, কিন্তু এই ইদানিং 6-7 মাস ধরে কেউ সাহায্য ছাড়া আমি কিছু করতে পারতেছি না আর কি। এইটাই আমার কাছে আর কি বেশি লাগতেছে আর কি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আম্মা আছে, আমার স্ত্রী আছে, আর আমার 2টা ছেলে, আর আমার ছোট ভাই মেয়েটা ও আমার কাছেই থাকে আর কি। ছেলে দুটোর বয়স কত? ছোট ভাইয়ের একটা মেয়ে আছে।
ছেলের বয়স, ছেলে দুটোর বয়স? আমার বড় ছেলেটার বয়স 5 বছর আর ছোট ছেলেটার বয়স 2.5 বছর। আচ্ছা। আর যে মানে মেয়েটা আমার কাছে থাকে ওর বয়স হলো যে 8 বছর। আর পেশাটা কি, কি কাজ? আমার আম্মু থাকে। না না, পেশা কি? হ্যাঁ, আপনার পেশাটা কি করেন? আমি গার্মেন্টস শ্রমিক। হ্যাঁ, গার্মেন্টস শ্রমিক। আচ্ছা আচ্ছা, ওকে। তো সে যে বেতনটা ওখান থেকে পাওয়া যাচ্ছে ওটা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে? না, এটা দিয়ে খুব টানাটানি হয় আর কি। মানে মাঝে মাঝে ধার দেনা করি, আবার ওইটা ওই বেতন পাই ওইটারে করে ফেলাই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আর মাঝে মাঝে ওই আমার আম্মু একটু হেল্প করে, উনি ওই হাতের কাজ করে, তো ওইখান থেকে যা পায় ওইটা দিয়ে আর কি। আচ্ছা, আম্মু হাতের কাজ করছেন? হ্যাঁ। ওয়াইফ কিছু করেন? না, ওয়াইফ কিছু করে না। আচ্ছা, ওখানে কেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন চলছে? এই স্বামী স্ত্রী সম্পর্ক ভালোই। একবারে যে ওই আমার কথা শোনে না বা আমি ওর কথা শুনি না এরকম না। আচ্ছা, দুজনের ভিতরে একটু বোঝাপড়া ভালো আছে। হ্যাঁ, ভালো আছে, কিন্তু একটু 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 ওইদিকে হইলেও মানে ওইটা স্বাভাবিক। এখন মাঝখানে ছিল, কিন্তু ওইটা এখন আর নাই। এখন আগের চেয়ে ভালো? হ্যাঁ, আগের চেয়ে ভালো। আর ছেলেরা স্কুলে যাচ্ছে? না, এখনো দেই নেই আর কি, এখনো শুরু করেনি। না, মেয়েটা স্কুলে যায় আর কি। ও, একটা ছেলে একটা মেয়ে? না, আমার 2টা ছেলে, আমি একটা ভাস্তি আমার কাছে রাখি আর কি। আমার ভাস্তি। আচ্ছা আচ্ছা, নিজের মেয়ের মতোই। আচ্ছা, হ্যাঁ, মেয়ের মতোই। ওকে। হ্যাঁ, তাহলে আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? আমি না পুরোপুরি বুঝতে পারি না। আমাদের কাছে আজকে প্রশ্নটা আরেকবার করলে ভালো হয়। আমার প্রশ্নটা যে আমি এখন অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারবো। আচ্ছা। আমার মানে আমি মানসিক এবং শারীরিক ভাবে অনেকটাই দুর্বল থাকি এবং আমার ভিতরে অনেক ভয় কাজ করে। ভয় কাজ করে? হ্যাঁ, ভয় কাজ করে। এই ভয়টা কবে থেকে শুরু হচ্ছে? এই ভয়টা 6-7 মাস থেকে। এটা কিছু হয়েছিল 6-7 মাস আগে? কিছু ঘটেছিল? না, এরকম তো কিছু ঘটে নাই, কিন্তু তারপরেও যেন কেমন যেন আমি খুব এত ভীতু ছিলাম না, কিন্তু এখন হঠাৎ করে যেমন রাস্তায় হাঁটতে গেলেও কেমন যেন তো ভয় ভয় লাগে। রাস্তা পারাইতে গেলে কেমন যেন তো মানে ই লাগতেছে আর কি। বুঝেছি। যে হয়তো গাড়িতে যায়, এমনও আছে যে আমি এক জায়গায় দাঁড়ায় আছি প্রায় 10 মিনিট, রাস্তা পারাইতে পারলেও যেমন যেন একটু ভয় কাজ করে, এরকম হইতেছে না আর কি। সেটাই। বা এক জায়গায় বসে আছি, এইখান থেকে 10-15 মিনিট হইতেছে যে আমার মন মানসিকতা কোথায় গেছে আমি বলতে পারি না, কিন্তু এইখান থেকে আমার মন চাইতেছে যাইতে, কিন্তু আমি এখান থেকে যাইতে পারতেছি না, এরকম হইতেছে আর কি। একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা দেখি আমাদের অতিথিদের। তোমাদের প্রশ্ন থাকলে করো। আপনি বলছিলেন যে শারীরিক মানসিক দুই দিকেই দুর্বল, মানে শারীরিকভাবে কি কোনো কিছু ঘটেছে, কোনো ধরনের অসুখ বিসুখ বা? হ্যাঁ, শারীরিকভাবে আমার যে কিডনির যে মানে পয়েন্টটা এটা একটু মাঝে মাঝে আপ ডাউন করে, এইটার জন্য আমি অনেক ডাক্তারও দেখাইছি আর কি। আর কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। ওকে। ওনারা কি বলেছে, কোনো প্রবলেম হয়েছে এখানে? না, ওইটাই যে মাঝে মাঝে একটু হলে মানে আমি ঢাকা মেডিকেলে দেখাইছি, ওইখান থেকে ঔষধ দিলে ওই ঔষধটা খাইলে আবার ঠিক হয়ে যায় আর কি। মানে এটা নিয়ে অনেক বেশি আপসেট বা ভয় পাচ্ছেন, টেনশন করছেন? না, এরকম কিছু এটা স্বাভাবিক শারীরিক যে সমস্যাটা এটা হইতেই পারে আর কি, এই কারণে ওইটা নিয়ে আমার কোনো নাই। আর যে উদাহরণটা দিচ্ছিলেন যে কিছু কিনলে হয় মনে হয় যে আমি কম দামি জিনিস কিনলাম অথবা আমাকে ঠকানো হলো, হ্যাঁ, কিন্তু আগে নিজে নিজে সবকিছু করে আত্মবিশ্বাসী থাকতেন যে হ্যাঁ ঠিকই করেছি, ঠিকই কিনেছি, আমাকে ঠকায় নেই, এরকমটা ছিল নাকি আগেও আপনি অন্যের সাথেই ভ্যালিডেশন ছিলাম যে হ্যাঁ এটা কিনছি, যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখন ওইটার মানে কেমন যেন মানতে পারি না আর কি, এরকম একটা। এবং এই আত্মবিশ্বাসহীনতাটা হঠাৎ করেই দেখছেন যে গত 6-7 মাস ধরে চলছে, কোনো ধরনের ঘটনা ছাড়াই? একটু না, অনেক আর কি। ওকে।
আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, ৬-৭ মাস ধরে আপনার অভ্যাসের কোনো পরিবর্তন হয়েছে? মানে বড় কোনো পরিবর্তনের কথা বলছি না, যেমন ম্যাডাম যখন জিজ্ঞেস করলেন যে আপনার কোনো কিছু ঘটেছিল কিনা, বড় কিছু ঘটনা ঘটতে হবে নট, মানে সেটা নয়, অভ্যাসগত কোনো পরিবর্তন অথবা অবস্থানগত কোনো পরিবর্তন, কোনো নতুন টেনশন এসছে কিনা আপনার যে কাজটা করছেন সেখানে বা পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে, এরকম কোনো কিছু হয়েছে যেটা? এরকম হয়েছে আর কি। আমি আগে যেহেতু এই গার্মেন্টসে চাকরি করতাম, আমি কিন্তু এই চাকরিটা 3 মাস ধরে ছাড়ছি। ছাড়ার পরে এখন অন্য একটা পেশা নেওয়ার জন্য করতেছি, এটাও মোটামুটি হয়ে গেছে। কালকে থেকে আর কি ওই পেশায় মানে করব। আচ্ছা, কিন্তু এর ভিতরেই আর কি আমার মানে চাকরি ছাড়ার আগে থেকেই আর কি আমার এই সমস্যাগুলা মানে বেশি হয়েছে। ওই কারণেই চাকরিটা ছেড়ে দিতে, যে আমি তো মানসিক ভাবে অতটা না। তখন আর মানে ওই চাকরিটা তখন বলছি যে এই চাকরিটা করা যাবে না, মানে একটু সাহসিকতা ভাবেই চাকরিটা ছেড়ে দিতে। আচ্ছা, যে আগে পিছিয়ে চিন্তা করি না যে আমি একাই আমার সংসারের এই বারবহন করি, তা পরে দেখা যাবে যে আর একটা কাজ আমি, যেহেতু আমি এই কাজটা জানি, এই কাজটা যে কোনো জায়গায় করতে পারবো। কিন্তু পরবর্তীতে আমার এই যে 25 বছরের যে চাকরিটা, এটা একবারেই আমার জীবন থেকে সরাই ফেলাইছে আর কি। আচ্ছা, মানে বর্তমানে আপনি যে কাজটা করবেন সেটা কি আপনার 25 বছরের কাজটা থেকে ভিন্ন কোনো কাজ, যেটা অন্য একটা প্রফেশনে চলে যাচ্ছে? এখন অন্য মানে ক্ষুদ্র ব্যবসার দিকে আর কি আমি একটু দিচ্ছি আর কি, যে আমি ক্ষুদ্র ব্যবসা করবো। আচ্ছা, আর আপনি যে চাকরিটা ছেড়েছিলেন তখন কি এমন যে আপনার ওই চাকরিটাতে কোনো অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, একটু অসুবিধা হয়েছিল। জি, ধন্যবাদ। আমরা ছেড়ে দেব। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের ফোন করার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করছে, একটু শুনতে হবে। হ্যাঁ, শুনলে ভালো হয়। বলো। আচ্ছা, ওনার কথা শুনে যেটা বুঝলাম যে উনি 25 বছর ধরে যে জবটা করছিলেন, পরবর্তীতে যখন অসুবিধাগুলো হয়, একটা মানুষের আসলে আজকে যে ফোনগুলো এসছে, যে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু একটা গ্র্যাটিফিকেশন চাই না, আমার কাজের কেউ প্রশংসা করবে অথবা অ্যাটলিস্ট রিকগনিশনটা থাকবে, তাই না? যে প্রশংসা বেশি না হোক, অ্যাটলিস্ট করেছি, সে একটা রিকগনিশন প্রয়োজন আছে। এটা আমার কাছে লাগলো যে হতে পারে উনি সেই রিকগনিশনটা পাননি বলেই কিন্তু জবটা ছেড়েছেন। তখন থেকে ওনার ভেতরে কনফিডেন্সের জায়গাটা একটু একটু করে কমে গেছে, এবং সাথে যেহেতু শারীরিক কিছু অসুবিধাও অ্যাড হয়েছে, শারীরিক মানসিকভাবে দুর্বলতা, অসুস্থতার কথাটা উনি উল্লেখ করছিলেন। এবং একটা কথা বললেন যে আমি একমাত্র আর্নিং মেম্বার। এই একটা শব্দ কিন্তু মানুষকে, আমি একমাত্র আর্নিং মেম্বার, এটাই একটা অনেক বড় প্রেশার, যে আমার কিছু হয়ে গেলে বাকিরা কি করবে, এবং সংসারের সদস্য সংখ্যাও বেশ, বাকিরা কি করবে, এবং আমি যদি আর্ন করে না আনতে পারি ঠিক মতো, তাহলে তারা কিভাবে চলবে। এই প্রেশারটাই আমার কাছে লেগেছে যে তাকে ভেতর থেকে কিছুটা ফ্রাস্ট্রেশন দিয়েছে, এবং নতুন যে কাজটাতে উনি যাচ্ছেন সেটা কিন্তু একেবারে নতুন ধরনের কাজ, যেটার অভিজ্ঞতা ওনার নাই। এবং ওনার বয়সটা বললেন 39 বছর। 25 বছরের অভিজ্ঞতার পরে কাজগুলো কিন্তু আমাদের মাসেল মেমোরিতে ঢুকে যায়, সেটা আমাদের নতুন করে কোনো স্ট্রেস দেয় না, হয়তো নতুন একটা ভালো লাগার অনুভূতি দিতে পারে, কিন্তু সেই জায়গাটা আমাদের খুব বেশি মাত্রায় স্ট্রেস দেয় না, যেগুলো আমরা বহুদিন করে করে এসছি, আমাদের সেটা কিছুটা ধাতস্থ হয়ে যায়। সো ওনার ধাতস্থ হওয়া কাজ থেকে উনি যখন নতুন একটা ফিল্ডে নামছেন, খুব স্বাভাবিকভাবেই মানুষ হিসাবে একটা নতুন একটা স্ট্রেস কাজ করা স্বাভাবিক, এবং সেই স্ট্রেস থেকেই বা চাপটা থেকেই উনি কিছুটা কনফিউশন, যেটা বললেন কিছু কিনলে কনফিউশন তৈরি হচ্ছে, রাস্তা পার হতে ভয় লাগছে, এই অ্যাংজাইটিগুলো সেই কারণে ওনার তৈরি হয়েছে। এবং ওই চাপটা তো আছে যে আমি একমাত্র আর্নিং মেম্বার। সো এই সবগুলো চাপ মিলিয়ে আমার কাছে লেগেছে বর্তমান অবস্থাটা, এটা থেকে উনি আসলে উঠে আসতে অবশ্যই পারবেন, কিন্তু সেই জায়গাটায় ডিসিশন মেকিংটা সঠিকভাবে নিলাম কিনা, আমি যে পথটাতে যাচ্ছি সেই পথটা আমি ঠিকমতো অ্যানালাইসিস করে নিয়েছি কিনা,
যে আমি সেখানে কতটা সম্ভাবনা পাবো, তাই না? আর 25 বছরের অভিজ্ঞতাটা যেহেতু আছে, তার মানে কাজের দক্ষতা, কাজের একাগ্রতাটা তো ওনার ছিলই, তাই না? সেই একাগ্রতা, দক্ষতাকে কাজে লাগিয়ে উনি যদি নতুন কাজটাতেও হাত দেন, হয়তো সেটা তো ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওনার যে ভয়ের জায়গাগুলোতে আমার যেটা মনে হয় ওনার রুটিনে কিছুটা ঠিক করা দরকার, যেহেতু কিছু ভয় চলে এসছে। ভয় দূর করার বেশ কিছু ব্যায়াম থাকে সেখানে, শ্বাসের ব্যায়ামটা যেমন আমরা করে থাকি, হাঁটা চলার কথাও বলা যেতে পারে, যেটা ওনার অ্যাংজাইটিটা কিছুটা কমায় আনবে। এবং সেই সময় উনি যে ভয়গুলো পাচ্ছেন সেটা যদি উনি নিজেকেই কিছুটা পাল্টা ভালো লাগা দিতে পারেন, যে হ্যাঁ আমি তো করেছি, আমি কোন জায়গাগুলোতে ভালো করেছিলাম, তার মানে আমার ভালো করার দক্ষতাগুলো আছে, সেটা হয়তো ওনাকে কিছুটা মেন্টালি বুস্ট আপ করবে যে হ্যাঁ আমি পারি বা আমি পারবো। আগেও তো কত ক্রাইসিস ডিল করেছি, সেই ক্রাইসিসগুলোও তো আমি পার করে এসেছি। সেই অভিজ্ঞতাগুলো ওনাকে বর্তমানে আর একটু বেশি হয়তো বুস্ট আপ করে নতুন কাজে উদ্যমতা দিবে এবং ভয়গুলোও কিছুটা কমিয়ে আনবে। শানুর। আচ্ছা, মানে যথেষ্ট অ্যানালিসিস হয়েছে আমার মনে হয়। তো যেটা অ্যাড করা যায় যে ভয় মানুষকে সবসময় বলবে যেটাতে ভয় সেটা অ্যাভয়েড করতে, আর যখন আমরা সেটা অ্যাভয়েড করি বা ওই কাজটা এড়িয়ে চলি তখন ওইটা আমাদের ভয় আরও বাড়িয়ে দেয়। যেমন কেনাকাটার যে উদাহরণটা উনি দিলেন, আগে এরকম বহু কিছু উনি করেছেন, নিজের উপর সে আত্মবিশ্বাসের জায়গাটা ছিল। আর যখনই শুরু হয়েছে যে আচ্ছা এটা ওকে জিজ্ঞেস না করলে, ওকে সাথে না নিলে বুঝে আমি ঠকবো বা ভুল জিনিসটা কিনবো, তো তখন কাউকে নিয়ে গেলে ওনার আত্মবিশ্বাসটা আরও নেমে যাচ্ছে। তাহলে যেটা করতে হবে যে আমি অন্যের উপর নির্ভরশীল যত বেশি করছি তত আমার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। তা আমার আত্মবিশ্বাসটাকে আগের জায়গায় নিতে গেলে আমি ধাপে ধাপে, যেমন বড় জিনিস কোনো কিছু হঠাৎ করে হয়তো না কিনতে গেলাম, ছোট ছোট বিভিন্ন কাজে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে নিজেই সেই প্র্যাকটিসগুলো করা, এবং এটা মানে একটা ট্রিটমেন্টের অংশ, ওনার চিকিৎসার অংশ, এইভাবে ওনাকে দেখতে হবে সবসময়। তাহলে একটা কাজে আচ্ছা এই বন্ধু তুমি আসো, না হলে আমি এটা করতে পারছি না, এটা বাদ দিতে হবে, উনি নিজেই সেই কাজটা করবেন। আর আলিয়া যেটা বলছিল, আমার মনে হয় যে অর্থনৈতিক একটা প্রেশার, বয়স হয়ে যাচ্ছে, এই চাকরি সারা জীবন করব কিনা, আর একটু বড় কিছু ব্যবসা দিয়ে ছোট ছোট করে আগানো যায় কিনা সেভাবে করছে, কিন্তু সেটা আবার ঠিক হচ্ছে কিনা সেই কনফিউশন নিয়েই হয়তো উনি এই যে মানসিক একটা চাপের মধ্যে উনি পড়েছেন। তো চাপ আমাদের সকলের জীবনেই আসে, কিন্তু সেই চাপটাতে যেন আমরা এমন কিছু না করি যেটা আমাদেরকে একটা চক্রের মধ্যে ফেলে দিবে, যেটা যে কেনাকাটার ক্ষেত্রে উনি প্রথমে যেটা বলছেন যে আমি অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি, এটা আমি মানতে পারছি না, একটু রাস্তা পার হবো, একটা জিনিস কিনতে যাবো, সব ক্ষেত্রে আমি কনফিউশন। তাহলে এটা অ্যাভয়েড করতে না করে, এড়িয়ে না চলে, উনি নিজে যে করতে পারতেন এই কথাগুলো মনে করে ছোট ছোট আকারে উনি উদ্যোগ নিয়ে আবার প্রত্যেকটা কাজ নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে চর্চা শুরু করলে উনি আবার সে আত্মবিশ্বাসটা ফিরে পাবেন। একটা জিনিস আমরা জিজ্ঞেস করিনি, ঘুমটা হয় কিনা ঠিক মতো, মানে একটু দুশ্চিন্তায় ভুগছে আর কি, মনে হচ্ছে যে হয় না যে হুট করে এত বছর একটা জব ছেড়ে দিয়ে নতুন একটা ভেঞ্চারে যাওয়া, মানে একেবারেই ক্ষুদ্র ব্যবসা, সেটা কিন্তু স্মল বিজনেস যেটা হচ্ছে যে ওটার জন্যও কিন্তু একটা এবিলিটি দরকার হয়। তো সেটাও কিন্তু এত বছর একটা জব, যেটা তুমি বলছিলে যে এত বছরের একটা এক ধরনের কাজের অভিজ্ঞতা ছেড়ে নতুন একটা কিছুতে ঢুকলে কিন্তু এমনিতেই একটু ঘাবড়ায় মনটা, তারপরে তার এমনিও একটু ঘাবড়ানোর ব্যাপারটা হচ্ছে এখন। তো স্বাভাবিকভাবে সব দিক থেকে হয়তো মানে তার মনে হচ্ছে যে পৃথিবীটা একটু চারদিক থেকে একটু চাপ সৃষ্টি করছে সব সাইড থেকে কিনা। যেমন কিছু পুঁজি আছে নিশ্চয়ই ব্যবসা করতে গেলে, সেটা আমি রাখতে পারবো কিনা, লাভ করতে পারবো কিনা, এটা নিয়েও একটা কনফিউশন। মনে হচ্ছে কেউ একজন আমার পাশে থাকুক, তাহলে বুঝি আমি করতে পারবো। একটু নিজের সাথে নিজে কথা বললে ভালো হয়, যে নিজেকে হয় না বাইরের থেকে তো সবসময় উৎসাহ পাই না আমরা, নিজেকে যদি আমি প্রত্যেক দিন বলি যে আমি পারবো, মানে নিজের ভেতরে যে ছোট একটা ইনার চাইল্ড থাকে, মানে হয় না যে নিজের ভেতরে একটা শিশু, মনটা তো শিশুর মতন, ওকে বলা যে তুমি পারবে, তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও, এরকম করে প্রত্যেক দিন যদি একটু নিজেকে আমরা বলতে পারি খুব সাহস দিয়ে, আমার মনে হয় এটা নিজের সাথে নিজের কমিউনিকেশনটা খুব হেল্প করে আমাদেরকে, কারণ বাইরে থেকে তো আসলে কেউ ওইভাবে দিচ্ছে না আমাদেরকে, তাই না? সো আমি জানি যে আমি দমে যাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমার ভয় লাগছে, সো নিজেকে একটু উৎসাহিত করে মানে সামনের দিকে নিয়ে যাওয়া, যা আছে ফেস করি, আমরা জানি না তো, বিকজ যেটা
বলে আর কি, বলা হয় যে ফিউচার নিয়ে চিন্তা করলে আমাদের ভয় লাগে। সো হয় না যে সেই জন্য বিজ্ঞানীরা বলেছেন যে ফিউচার আমার জানা নেই, এটা আমাকে অনেক হেল্প করে। আমি যখন ফিউচার নিয়ে মাঝে মাঝে হঠাৎ চিন্তা হয়, আমি সবসময় ওখানে অ্যারেস্ট করে আমি বলি তুমি জানো না কি হবে, সো স্টপ ইট। মানে একটা জোরে স্টপ সিগন্যাল নিজেকে দেওয়া যে ফিউচার যেহেতু তুমি জানো না, জাস্ট তুমি এখন ফিউচার না জানার, যেহেতু জানার চেষ্টা করেও লাভ নেই, তুমি এখানে চিন্তাটা থামিয়ে দাও। আর পাস্টের কথা চিন্তা হলে, পাস্টে আমি এত ভালো ছিলাম, এত ভালো কিছু পেয়েছি, বা পাস্টেও আমার এত কষ্ট হয়েছে, পাস্ট তো চলে গেছে। সো পাস্ট ইজ, ইয়েস্টারডে ইজ গন অ্যান্ড টুমরো ইজ ইয়েট টু কাম। টুমরো এখনো আসেনি, আর ইয়েস্টারডেটা চলে গেছে। এইটা কিন্তু খুব হেল্পফুল একটা থট আর কি। তো এইভাবে সে যদি একটু ভাবতে পারে, আমার মনে হয় কিছুটা বড় করে দেখা। হ্যাঁ, সেটাই। আমাদের শেষ করতে হবে, সময় শেষ। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আর তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে আশা করছি। আমাদের শেষ হয়ে গেছে সময়, বিদায় নিতে হবে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা ঠিক করেছি যে মানে একা থাকা এবং একাকিত্বে ভোগা, এটা দুটোকে একই জিনিস কিনা। হ্যাঁ, যে দুটোকে আমরা আমি একা আছি আর আমি একাকিত্বে ভুগছি, এই দুটো জিনিসের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা। আর যদি আমরা একাকিত্বে ভুগি, তাহলে আমাদের কি করতে হবে, আমরা কেন একাকিত্বে ভুগি, মানুষ কেন একাকিত্বে ভোগে, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।